স্বাগত টি-20 বিশ্বকাপ নিয়ে ৭১-এর বিশেষ আয়োজন ক্রিকেট কার্নিভাল। আপনাদের সাথে আছি পার্থ বণিক। ২৯ দিনের জমজমাট সব ম্যাচের পর অবশেষে শেষ হয়েছে টি-20 বিশ্বকাপের নবম আসর, যেখানে ভারত হাতে তুলে নিয়েছে তাদের দ্বিতীয় টি-20 বিশ্বকাপ শিরোপা। আর অন্যদিকে সাউথ আফ্রিকা বরাবরের মতো চোকার্স তকমা নিয়ে এবার আসর ছেড়েছে। পাশাপাশি বাংলাদেশের এবারের বিশ্বকাপ মিশন নিয়েও আছে অনেক প্রশ্ন, আছে অনেক বিতর্ক। এসব নিয়ে আজকে আমাদের আয়োজন। সতেরো বছরের আক্ষেপ ঘুচেছে টিম ইন্ডিয়ার। টি-20 বিশ্বকাপ ফাইনাল ম্যাচে রাত জেগে বিগ স্ক্রিনে দেখেছেন ঢাকার ক্রিকেট প্রেমীরা। রোমাঞ্চকর ম্যাচে রোহিত কোহলির কান্না, বীরত্ব গাথা ক্রিকেট বিশ্ব মনে রাখবে অনেক দিন বলে জানিয়েছেন ভক্তরা। পরাজিত সাউথ আফ্রিকার জন্য ঝরেছে আফসোস। মেহেদী নাইম জানাচ্ছেন বিস্তারিত। মানে হাত দুর্বল হয়ে যাচ্ছিল আমাদের। কুমিল্লা দাউদকান্দি থেকে এসেছি এখানে খেলা দেখার জন্য। এবং এই যে আমাদের প্রত্যেকবার ফাইনাল হারার যে ব্যাপারটা, সেই কুফা কাটছে। যদি টিম ইন্ডিয়া হেরে যেত তবে সবার আগে কাঠগড়ায় ওঠানো হতো বিরাট কোহলিকে। তার ৫৯ বলে ৭৬ রান কতটা টি-20 উপযোগী সেই প্রশ্ন তুলত মানুষ। শুধু বিজয়ীদের মনে রাখে, তাই পুরো বিশ্বকাপে ফ্লপ বিরাট কোহলিকে সেই প্রশ্ন করার সাহস পায়নি। অতি আনন্দে কাঁদছেন রোহিত কোহলি। আইপিএলে হার্দিকের কাছে নেতৃত্ব হারানো রোহিত সব ভুলে মিলেছেন এক বিন্দুতে। ১৭ বছরের আক্ষেপ ঘোচার দিন তো জীবনের সবচেয়ে সেরা, সবচেয়ে সুন্দর। ১২ মাসে ৩ আইসিসি ইভেন্টের ফাইনালে ভারত, দানে দানে ৩ দানে স্বপ্ন পূরণ। ১৩ বছর পর কোনো বিগ ট্রফি জিতিয়ে রোহিত কোহলি বললেন, তোমার হলো শুরু, আমার হলো সারা। আন্তর্জাতিক টি-20 থেকে বিদায় দুই মহাতারকার। খুবই ভালো লাগছে, কারণ ম্যাচটা আসলে বোঝা যাচ্ছিল না যে আউটকামটা কি হবে। মনে হচ্ছিল সাউথ আফ্রিকা জিতবে, বাট লাস্ট মোমেন্টে ইন্ডিয়া জিতলো। সো আমি খুবই খুশি আর কি। একজন রোহিত ফ্যান হিসাবে হিটম্যানের যে এরকম একটা রাজকীয় বিদায় হবে, এর থেকে বড় কিছু আমাদের আর চাওয়ার নাই, এর থেকে শান্তি আর কিছু নাই। এই নার্ভটা কিভাবে শান্ত রাখা লাগে এটা আমাদের দেশে সবার আগে শেখা উচিত। মানে কত বলে কত রান লাগে এটা না দেখে সবাই যদি আগে দেখে যে না আমার মাথাটা শান্ত রাখা লাগবে, ৩০ বলে ৩০ রান যখন দরকার তখন কিন্তু ওরা চাইলে মানে উল্টাপাল্টা বোলিং করতে পারতো না, করে ওরা ঠিকমতো লাইনটা ঠিকমতো রাখতে পারছে। কোচ দ্রাবিড়ের ভাগ্য যেন সৃষ্টিকর্তা চ্যাম্পিয়ন মঞ্চেই লিখে রেখেছিলেন। বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন সুপার 8-এ থামলেও ক্রিকেট পাগল জাতি রাত জেগে বিগ স্ক্রিনে উপভোগ করেছেন এই বীরত্ব গাথা। বুমরা এবং সূর্যা কুমার যাদবের যে ক্যাচটা, এই ক্যাচটাই ম্যাচ পুরো চেঞ্জ করে দিয়েছে। অবিশ্বাস্য, আসলে আমরা ভাবতেই পারি না যে 24 বলে 26 লাগে, এটা অবিশ্বাস্য। যে ইন্ডিয়া সাপোর্টার হয়তো ভাবতে পারে এখান থেকে কামব্যাক হবে, বাট বুমরা হার্দিক দেখাই দিচ্ছে। ভারত তো শক্তিমত্তার দিক থেকে অবশ্যই এগিয়ে ছিল, বাট আফ্রিকাও তাদের হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছে, হয়তো অল্পের জন্য মিস হয়ে গেছে আর কি। সাউথ আফ্রিকা মাত্র 7 রানে ম্যাচ হেরেছে, কিন্তু ঠিকই জিতে নিয়েছে মানুষের মন। কতবার তীরে এসে তরি ডুবলে মানুষ হয় শোকে পাথর, তবুও পটিয়াদের থেকে অনুপ্রেরণা খুঁজতে পারেন আপনিও। খারাপ লাগতেছে সাউথ আফ্রিকার জন্য। সাউথ আফ্রিকার চোকার্স জিনিসটা আসলে তারা এখনো বুঝাতেই পারো না। সাউথ আফ্রিকার জন্য শুভকামনা রইল, বাট সাউথ আফ্রিকা আসলে শেষ দিকে যে মোমেন্টামটা তৈরি করেছিল, একটা আসলে দল হিসেবে সেভাবে দরকার ছিল, তবে শেষ দিকে আসলে ইন্ডিয়ার যে কামব্যাকটা ছিল বল দিয়ে, সেটা আসলে প্রশংসাযোগ্য। 6 মাস আগে 4 স্পিনার কেন রোহিত দলে নিয়েছিলেন, চ্যাম্পিয়ন করেই সেটা বুঝিয়ে দিলেন। এবার দিবেন শান্তিতে ঘুম, আইসিসিরও যে হয়েছে স্বপ্ন পূরণ। মেহেদী নাইম, ৭১। টি-20 ক্রিকেটে আর দেখা যাবে না রো কো শো। কোহলির অবসর ঘোষণায় 120 মিনিটের মধ্যেই অবসরের ঘোষণা দিলেন হিটম্যান খ্যাত রোহিত শর্মা। টি-20 বিশ্বকাপ জিতে ম্যাচের সেরা পুরস্কার জিতে নিয়ে বিরাট কোহলি জানিয়েছিলেন এটি দেশের হয়ে তার শেষ টি-20 ম্যাচ। সেই ঘোষণার পর সাংবাদিক সম্মেলনে এসে আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দিলেন রোহিত শর্মা। সবার শীর্ষে থেকে টি-20 ফরম্যাটকে বিদায় বললেন রোহিত। 140.89 স্ট্রাইক রেট ও 32.05 গড়ে রোহিত আন্তর্জাতিক টি-20তে মোট 4,231 রান করেছেন। এদিকে 137.04 স্ট্রাইক রেটে 125 ম্যাচ খেলে কোহলি করেছেন 4,188 রান। রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের মধ্য দিয়ে নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায় শুরু হচ্ছে।
2007-এর পর লম্বা অপেক্ষা ভারতকে করতে হয়েছে তাদের দ্বিতীয় টি-20 শিরোপা হাতে তুলে নেবার জন্য। সেই যাত্রায় ভারত সফল হয়েছে এবং একই সাথে কিছুটা আবেগও ঝরেছে, কারণ রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা তাদের টি-20 আন্তর্জাতিক টি-20-তে তাদের অধ্যায়টা শেষ করেছে। তবে কেমন হলো আসলে টি-20-তে ভারতের এবারের আসর? অপরাজিত থেকে তারা শিরোপা হাতে তুললেও কোথায় কোথায় আসলে অপ্রাপ্তিগুলো ছিল? একই সাথে বাংলাদেশ এবারের টি-20 বিশ্বকাপে কোন জায়গায় মার খেয়েছে, এসব নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ক্রীড়া বিশ্লেষক আনোয়ারুল ইকবাল মিতু। আনোয়ারুল ইকবাল মিতু, আপনাকে স্বাগত। আসলে ভারতের যে ম্যাচটা আমরা কালকে দেখলাম 30 বলে 30 রান, সেটা করতে পারেনি সাউথ আফ্রিকা। এরপরেও কি মনে হয়েছে আপনার কাছে যে ভারত এই ম্যাচটা মানে বের করে আনতে পারে? জি ধন্যবাদ, এবং 71-এর সমস্ত ক্রিয়া মোদীদের বলছি। দেখেন, আমি জাস্ট 2 দিন আগে আপনাদের এক টক শোতে জামিলের সাথে ছিলাম। ওরা যখন সাউথ আফ্রিকা আগে ফাইনালে উঠলো, অনেক তাদেরকে কিন্তু আপনারা অনেক ভাবে উঠানোর চেষ্টা করেছি আমরা, মানে যে চোকার যে শব্দটা সেটা যেন চলে যায়। কিন্তু আলটিমেটলি দেখেন, আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ক্লাসেনের একটা ভুলের জন্যই কিন্তু আসলে সাউথ আফ্রিকা কালকে হেরে গেছে। আর সূর্যা কুমার যাদব যে ক্যাচটা ধরেছে, দ্যাট ওয়াজ ব্রিলিয়ান্ট, এবং আমি তো মনে করি যে আপনার ওয়ার্ল্ড কাপের বেস্ট ক্যাচের একটা হওয়া উচিত এই ক্যাচটা। কারণ ওই ক্যাচটা যদি না ধরতো এবং ক্লাসেন যদি ধরেন আর একটা ওভার থেকে যেত, এই গেমটা কিন্তু সাউথ আফ্রিকার পক্ষেই যেত। বাট যেটা হয়েছে, ভারত যেমন আনবিটেন ছিল, সাউথ আফ্রিকাও আনবিটেন ছিল। বাট যে পয়েন্টটা আমি ধরেই দিয়েছিলাম সেটা হচ্ছে যে দেখেন, সাউথ আফ্রিকা কিন্তু তাদের লিগের গেমগুলো, ইভেন নেপালের সাথেও 1 রানে, বাংলাদেশের সাথেও হারা গেম জিতেছে, আপনার আর একটা গেম 3 রানে জিতেছে। তারা কিন্তু ধুকে ধুকে আসার পরে কিন্তু তাদের পারফরমেন্সটা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছিল, এবং সেই জিনিসটা, এবং ভারত যে সবসময় একটা ভালো দল, ভারত যে চ্যাম্পিয়নের জন্য আসে এটাতে কোনো ডাউট নেই। বাট তাদের এই সেকেন্ড ট্রফিটা পেতে 17 বছর বা 16 বছরের অপেক্ষা করতে হয়েছে। এইটাই বা কেন হয়েছে সেটাও একটা প্রশ্নবোধক চিহ্ন। বাট যেটা হয়েছে, অস্ট্রেলিয়া টিমটা আর্লি বের হয়ে যাওয়াতে কিন্তু আরো ইজিয়ার হয়ে গেছে সব টিমের জন্য, এবং সেটা একটা মাইল ফলক। কিন্তু ভারতকে অবশ্যই আপনার মিডিয়ার মাধ্যমে কংগ্রেচুলেট করতেই হবে, কারণ তারা যাই আমরা অ্যানালাইসিস করি, যাই আমরা বলি, তারা কিন্তু আনবিটেন দল হিসাবেই চ্যাম্পিয়নশিপটা নিয়েছে। কিন্তু ভারত জিতলে সবসময় একটা কিন্তু আমরা দেখি বিতর্ক থাকে। এই বিতর্কটা কেন হয়? সূর্যা কুমার যাদব যে ক্যাচটা ধরেছেন, বাউন্ডারি লাইন থেকে আসলে একদম ক্লোজ ছিলেন তিনি। অনেকে বলছেন যে রোপটা সরে গেছে, বাউন্ডারি লাইন আরো সামনে হওয়া উচিত ছিল। কিন্তু এদিকে আবার মানে যারা ভারতের সাপোর্টার তারা আবার আইন দেখাচ্ছেন, আইসিসি নিয়ম কানুন দেখাচ্ছেন। মানে সবসময় বিতর্কটা কেন আসবে? বাংলাদেশের ম্যাচের সাথে বিতর্ক চলে আসে। আসলে বলি, শুধু ভারত না, অস্ট্রেলিয়া, আমরা যে 2টা দলের কথা বলি, এরা ধরেন আপনার ছড়ি ঘুরায় আমাদের উপরে। এবং আপনাকে একটা তথ্য দেই, ভারত যদি তাদের গ্রুপে সেকেন্ডও হতো, মানে ওরা তো চ্যাম্পিয়ন হয়ে এই গ্রুপে এসছে, অদ্ভুত লাগলো এবার একটা সিস্টেম দেখে। সেটা হচ্ছে ভারত সেকেন্ড হলেও এই গ্রুপেই আসতো, এবং তাদের খেলাটা দর্শক জানি বেশি দেখে, সেই হিসাবেই কিন্তু আপনার ফিকচার করা হয়েছে একদম প্রথম থেকেই। এই যে আইসিসি ভারত এবং অস্ট্রেলিয়ার সাথে সাথে ইংল্যান্ড, এই 3টা দলকে যে প্রাধান্য দেয়, সেই হিসাবে তো আমাদের মতো দেশ অনেক পিছিয়ে থাকে। এবং আপনি এই কারণেই কিন্তু পাবলিক, আমাদের দেশের না শুধু, অনেক দেশেরই যারা মানে আপনার খেলা দেখেন, খেলা ভালোবাসেন, আপনি যখন একটা জাজমেন্ট সবার জন্য সমান না হয়, লিভিং প্লেইং ফিল্ড যদি সমান না হয়, তখনই কিন্তু ভারতের এই যে মানে জয় পরাজয় যেটা হোক, তখন সবসময় একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। আপনি ভারত পাকিস্তানের খেলাটা একটু ফিরে যান, পাকিস্তানের নির্বোধ কাজের কারণেই কিন্তু ওদিন ভারত জয় পেয়েছে। যেটা আমি একটু আগে আপনার কথা শুনছিলাম, বাংলাদেশ নিয়েও কথা বলবেন, এই কথাটা বলতে গেলেই কিন্তু আবার যে এখন উচ্ছ্বাস বা ভালো লাগছে, মনটা আবার আপনার খারাপ হয়ে যাবে, কারণ কি কথা বলবো আমি সেটাই জানি না। অবশ্যই আপনি আমাদের সাথেই থাকুন, আসলে কথা অনেক আছে, আবার আপনার কাছে আমরা ফিরবো। এবারে টি-20 বিশ্বকাপে ব্যাটে বলে কিন্তু অনেকেই বাজিমাত করেছেন, অনেকেই স্পটলাইটে চলে এসেছেন। যারা এদের মধ্যে রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার, ঠিক একইভাবে কিন্তু অনেক নিউ কামার এবার বিশ্বকাপে ফোকাসটা নিজের দিকে টেনে নিয়েছেন। তারা কারা সেবার একটু দেখে নিতে হবে।
প্রথমে যদি দেখি যে এবারে টি-20 বিশ্বকাপের সব কয়টা ম্যাচ শেষে যে মানুষটা কিনা সব স্পটলাইট ফাইনাল ম্যাচে নিজের দিকে টেনে নিয়েছেন তিনি আর কেউ নন, তিনি রোহিত শর্মা। এবারের বিশ্বকাপে তিনি করেছেন 8 ম্যাচে, আমরা দেখতে পাচ্ছি 9 ম্যাচে তিনি দারুণ খেলেছেন এবং রোহিত শর্মা ফাইনালেও কিন্তু দারুণ খেলেছেন, 9 রান করেছিলেন, যদিও বলটা ছিল 5 রানের। সো আলটিমেটলি আসলে রোহিত শর্মা কিন্তু এবারের বিশ্বকাপটা শেষ করেছেন ট্রফি হাতে নিয়ে, এটা তার ক্যারিয়ারের জন্য একটা ইতিবাচক দিক এবং তিনি যেটা বলেছেন তিনি সেটা করে দেখিয়েছেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রোহিত শর্মার এই জার্নিতে তিনি যে সাপোর্টগুলো পেয়েছেন বিরাট কোহলির কাছ থেকে, হার্দিক পান্ডিয়ার কাছ থেকে, এগুলো তিনি মেনশন করেছেন ফাইনালের পরে। ঠিক একইভাবে যদি আমরা দেখতে পাই যে এরপরে যিনি আছেন যিনি কিনা স্পটলাইটে ছিলেন এবারে বিশ্বকাপে, তিনি হচ্ছেন নান আদার দেন আর্শদীপ সিং। আর্শদীপ সিং আমরা দেখতে পাচ্ছি 8 ম্যাচে 17টা উইকেট নিয়েছেন এবং তার গড়টা খুব ইমপ্রেসিভ, 12.64, ইকোনমি 7.16। আর্শদীপ এইবারের টি-20 বিশ্বকাপে যৌথভাবে তারা হায়েস্ট উইকেট টেকার, প্রথমেই আছেন ফাজল হক ফারুকি এবং আর্শদীপ, দুজনেই 17টা করে উইকেট নিয়েছেন। তবে দিন শেষে আসলে যিনি ট্রফিটা জেতেন তিনি কিন্তু সবার সামনে চলে আসে, সেদিক থেকে আর্শদীপ দ্য রিয়েল উইনার এবারের টি-20 বিশ্বকাপে। ঠিক এরপর যদি আমরা দেখি যে এই ফাইনালটাতে যার উপর স্পটলাইট ছিল তিনি কেমন করলেন, তিনি হচ্ছেন এনরিক নরকিয়া। 9 ম্যাচ খেলেছেন এবারে বিশ্বকাপে, উইকেট নিয়েছেন 15টা, গড় 13.40, ইকোনমি 5.74। নরকিয়ার জন্য আফসোস, আসলে তিনি বিশ্বকাপের ফাইনালে এসেও ট্রফির হাতে ধরতে পারেননি। কথা বলছিলাম যে এবারের বিশ্বকাপে যে যারা আসলে ফাইনালের মঞ্চে কাঁপিয়ে এসেছেন, যারা কিনা স্পটলাইটে ছিলেন তাদের নিয়ে, তবে তারপরেও কিন্তু দুজন এমন রয়েছেন যারা কিনা এবারের বিশ্বকাপে এক্স ফ্যাক্টর হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে সমর্থ হয়েছেন। এবার তাদেরকে একটু দেখে নেওয়া যাক। প্রথমে যদি দেখতে হয় যে ফার্স্ট ওয়ান আমাদের এক্স ফ্যাক্টর যিনি, তিনি হচ্ছেন নান আদার দেন জসপ্রীত বুমরা। ভারতের হয়ে এবার দুর্দান্ত একটা বিশ্বকাপ কাটিয়েছেন। এবার তিনি পুরো টুর্নামেন্টের বেস্ট প্লেয়ারের আসলে শিরোপাটা বা বেস্ট প্লেয়ারের তকমাটা তিনি হাতে নিয়ে কিন্তু মাঠটা ছেড়েছেন, অর্থাৎ এক ফাইনালে তিনি অনেকগুলোই কিন্তু শিরোপা হাতে নিতে পেরেছেন। ঠিক একইভাবে বুমরার যদি থাকেন এবারের বিশ্বকাপে সবচেয়ে অভিজ্ঞ বা আমি যদি বলি সবচেয়ে সফল, ঠিক একইভাবে কিন্তু বাংলাদেশেরও একজন আছেন যিনি কিনা এবারের বিশ্বকাপে নিউ কামার হিসেবে নিজেকে প্রমাণ করতে সমর্থন হচ্ছেন, তিনি হচ্ছেন নান আদার দেন রিশাদ হোসেন। আমরা রিশাদ হোসেনের কথা বলছি। রিশাদ হোসেন এবারের বিশ্বকাপে দারুণ খেলছেন, 7 ম্যাচে 14টা উইকেট নিয়েছেন, তার গড়টা ছিল 8-এর মানে ইকোনমি ছিল 8-এর নিচে এবং গড়ও তার দারুণ ছিল। অর্থাৎ প্রথম বিশ্বকাপে এসে নার্ভাসনেসকে পাশ কাটিয়ে তিনি যেভাবে বল করেছেন সেটা কিন্তু এক কথা অসাধারণ ছিল এবং রিশাদ হোসেন এখানে আসলে ম্যাচটা জিতে নিয়েছেন। আমরা দেখছিলাম যে আসলে এবারে টি-20 বিশ্বকাপে পরিসংখ্যানে কারা এবার আলো ছড়িয়েছেন, কারদের উপর স্পটলাইট ছিল এবং যাদের উপর স্পটলাইট ছিল তারা সফল হতে পেরেছেন কিনা দেখছিলাম রিশাদ হোসেনের স্ট্যাটিস্টিক্সও, এবং রিশাদ হোসেন যেখানে অনেক সফল। টি-20 বিশ্বকাপে দলের পারফরমেন্সের খুশি বিসিবি, প্রত্যাশিত পারফর্ম করেছেন নাজমুল হোসেন শান্তরা, এমনটাই মত বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের। আমরা কেউই স্যাটিসফাইড না, পারফরমেন্স আমি 2 ভাগে ভাগ করেছি। মানে ওভারঅল যদি বলেন আমাদের যে ইনিশিয়াল টার্গেট, একটু আগে বলেছি যে আমাদের ইনিশিয়াল টার্গেট ছিল আমরা সেকেন্ড রাউন্ডে যাওয়া, সেটা আমরা অ্যাচিভ করেছি, সেদিক দিয়ে ডেফিনেটলি আমরা খুশি। তারপরে হয়তো একটা সুযোগ ছিল যেটা নিয়ে আমরা প্রায় দেখছি যে নিউজ আসছে যে সেমিফাইনালে আমরা কোয়ালিফাই করতে পারতাম এই ধরনের। হ্যাঁ, সেমিফাইনালের যে সুযোগ এসেছিল সেটা আপনারাও ভালো জানেন যে টার্গেট ছিল 12.1 ওভারের মধ্যে আমাদের টার্গেট রিচ করতে হবে 115 রান। ইনিশিয়ালি ইট ওয়াজ এরকমই আমাদের গেম প্ল্যান ছিল যে তারা এটাই টার্গেটকে চেস করবে, সেখানেও কিন্তু ম্যাচটা রক্ষা হয়নি। তো ম্যাচও আমরা হেরেছি, আমাদের সেমিফাইনাল যাওয়ারও রাস্তাটা ক্লিয়ার ছিল না। তো যাই হোক, এই জন্য আমরা চেয়েছিলাম, যদি বলেন ব্যক্তিগতভাবে আমি চেয়েছিলাম যে আমরা চেয়েছিলাম ম্যাচটা অ্যাটলিস্ট আমরা জিততে পারি। আইসিসির অর্থ যেটা আসবে এটা তো ওদের আমাদের সবার জন্যই পড়বে। এটা যারা এই সুপার 8-এর জন্য একটা থাকে শেয়ার থাকে, রেভিনিউ শেয়ার থাকে, সুপার 8-এ আগে যারা ছিল তাদের জন্য রেভিনিউ শেয়ার থাকে, এটা ইজ নর্মাল। এই যে এইবার না, যবে পরে এটা এমনিতেই পাওয়া যাবে, যারা এই সুপার 8-এ থাকবে তাদের জন্য একটা হিসাব থাকবে, সেই হিসাবে আমাদের এখানে অটোমেটিক্যালি আমাদের সেইভাবে রেভিনিউ শেয়ার করবে আইসিসি। আর বোনাসটা এখন আমি বলতে পারছি না এই সময় বোনাস কী ধরনের বোনাস দেওয়া উচিত বা দিবে এরকম আমি ঠিক বলতে পারছি না, এটাও বোর্ডের সিদ্ধান্ত। বাট আমার এই মুহূর্তে আমার কোনো জানা নেই বোনাসের ব্যাপারে।
দারুণ কথা। আসলে বিসিবি সন্তুষ্ট টাইগারদের এবারে বিশ্বকাপ পারফরমেন্সে, প্রত্যাশা মাফিক পারফর্ম করেছেন টাইগাররা। তবে আসলেই কি তাদের বোনাস দেবার মতন অবস্থায় এসেছে, মানে তারা এই বোনাস পাওয়ার যোগ্য কিনা, এই বিষয়ে কথা বলতে আবারও আমরা যুক্ত হচ্ছি ক্রীড়া বিশ্লেষক আনোয়ারুল ইকবাল মিতুর সাথে। শুনছিলাম জালাল ইউনুস ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, তিনি কথা বলছিলেন যে প্রত্যাশা মোটামুটি মিটে গেছে, বাংলাদেশ সুপার 8 খেলেছে। এখন যদি আপনাকে আমি একটা প্রশ্ন করি যে আপনি যদি বিসিবির সভাপতি হতেন বা ক্রিকেট অপস চেয়ারম্যান হতেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি টাইগারদের কি বোনাস দিতেন? যে দেখেন, বোনাস তো দূরে থাক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এর পরেও যদি বিসিবি খুশি হয়, আমি কেন, সারা বাংলাদেশের মানুষ এই আমাদের পারফরমেন্সে এতটুকু খুশি না। আমি বলি পারফরমেন্স বলতে যে জিততেই হবে, নট দ্যাট। আপনি ব্যাটে বলে ফিল্ডিং এ আপনি জানটা দিবেন ওয়ার্ল্ড কাপে, সেটাই আমরা প্রত্যাশা করি। আপনি জিতেছেন কার সাথে? আপনি জিতেছেন নেপাল হল্যান্ডের সাথে, আর একটা খেলা সেটা হচ্ছে শ্রীলঙ্কা, যেটা আমাদের টার্নিং পয়েন্ট। শ্রীলঙ্কাকে হারিয়েই কিন্তু আমরা নেক্সট রাউন্ডটা নিশ্চিত করেছি। কারণ সেই শ্রীলঙ্কা আপনি যদি চোখে ভাসে আমার এখনো, মাহমুদুল্লাহ কিন্তু রান আউট হওয়ার একদম তার প্রান্তে ছিলেন, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন যে আমরা সেই রান আউটটা হয়নি, তা না হলে আমরা সেই 2 উইকেটের জয়টাও পেতাম। আমি বলতে চাচ্ছি যে একমাত্র যদি আউটস্ট্যান্ডিং কেউ খেলে থাকে, যে একটু আগে বললেন, সেটা হচ্ছে রিশাদ হোসেন। ইভেন মাহমুদুল্লাহ সহ, লিটন দাস সহ, আপনি শান্ত সহ, সাকিব আল হাসান সহ কে খেলেছে ভালো, আপনি যদি আমাকে একটু বলতে পারতেন। আপনি কেন, আমি নিজেও বুঝি নাই। কিন্তু আপনি যদি আফগানিস্তান টিমটাকে দেখেন, আমাদের একটা যেই অপরচুনিটিটা আমরা মিস করেছি, এটা সামনে আসবে কিনা সন্দেহ। 1, 2, আপনি সেমিফাইনালের জন্য 12 ওভারে ওইটা যে কোনো টিম হলে কিন্তু বের করে নিত। কারণ রশিদ খান মেড আ লাইফ লং মিস্টেক, যেটা হচ্ছে আপনার টসে জিতে ব্যাটিং করাটা, এবং সেইখানে বাংলাদেশের যে অপরচুনিটিটা ছিল, ওকে আপনি সেটাও মিস করেছেন, বাট গেমটা তো বের করে আনবে। বাট আপনি দেখেন আফগানিস্তান জেতার পরে তাদের মধ্যে যে উচ্ছ্বাস, তাদের মধ্যে যে দেশপ্রেম, তাদের মধ্যে যে আপনার মানে কি বলবো, এই জিনিসটা তো আমাদের প্লেয়ারের থেকে মিসিং। এবং তারা যখন মাঠে কান্না করে, আমাদের প্লেয়াররা তখন হাসে। আপনি হাসেন, হাসতে কোনো মানা নেই, কিন্তু আপনি যে বললেন আপনি পারফরমেন্সে খুশি, কি দিয়ে খুশি ভাই? মানে বলবেন যে আমরা নেক্সট রাউন্ডে গেছি এবং অন্য ওয়ার্ল্ড কাপের থেকে এবার আমরা 3টা গেম জিতেছি। আপনি কাদের সাথে জিতলেন, কিভাবে জিতলেন, সেটা আপনি একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনার প্রত্যেকটা জিতায় আমাদের নাভিশ্বাস উঠে গেছে। আপনি শ্রীলঙ্কার সাথে জিতাও বলেন, অনেক মানুষ হার্ট অ্যাটাকের দান প্রান্তে ছিল, সেটাই মানে ডমিনেট করে জেতাটা আমাদের হয়নি, যে প্রত্যাশা ছিল, প্রত্যাশা সবসময় বেশি থাকে। আপনি আমাকে একটা আলাদা করে বলেন যে এই ব্যাটসম্যানটা খুব ভালো খেলেছে, সেটা আসলে বলার সুযোগ নেই। আর আমাদেরও আসলে আজকে কথা বাড়িয়ে নেবার আসলে খুব একটা সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ আনোয়ারুল ইকবাল মিতু আমাদের সাথে থাকার জন্য। দর্শক, কথা বলছিলাম টি20 বিশ্বকাপের ফাইনাল নিয়ে, এবং কথা বলছিলাম এবারের বিশ্বকাপে বাংলাদেশ কেমন পারফর্ম করলো। আমাদের সাথে ছিলেন ক্রিকেট বিশ্লেষক আনোয়ারুল ইকবাল মিতু। 29 দিনের জার্নি, সেখানে আমরা ক্রিকেট কার্নিভাল নিয়ে আপনাদের সাথে ছিলাম 30টা দিন। কথা হয়েছে প্রত্যেকটা ম্যাচের প্রিভিউ নিয়ে, কথা হয়েছে ম্যাচ রিপোর্ট নিয়ে, কথা হচ্ছে ম্যাচের টার্নিং পয়েন্ট নিয়ে, এমনকি কথা হয়েছে বাংলাদেশ দলের এবারের আসরে সফলতা এবং ব্যর্থতা নিয়ে। এবং সব আসরেতে আপনারা ছিলেন আমাদের সাথে সঙ্গী হয়ে। আপনাদের অনেক ধন্যবাদ এবারের ক্রিকেট কার্নিভালে আমাদের সাথে থাকার জন্য। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর সাথে।